শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি RICL TMX স্ট্রেট কাটের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আমার সঙ্গে আজকে স্ট্রেট কাট প্রশ্নে মুখোমুখি হবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। প্লিজ ওয়েলকাম। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। প্লিজ আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তবে আপনার বাবা বাংলাদেশের প্রথিত যশোর রাজনীতিবিদ নিতাই রায়চৌধুরী, তিনি একসময় জাতীয় পার্টির সাথে রাজনীতি করেছিলেন এবং তাদের যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন একসময়। তারপরে তিনি বিএনপির সঙ্গে এখন রাজনীতি করছেন। আপনার রাজনীতির শুরু কিভাবে? তিনি বিএনপিতে আসার পরে কি আপনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন নাকি তার আগে থেকে? না, আমি 2015 থেকে রাজনীতিতে ইনভলভ হয়েছি। আচ্ছা, ছাত্র জীবনে করতেন না রাজনীতি? না। আচ্ছা, গ্রেট। বিএনপির রাজনীতির কোন জিনিসটা আসলে আপনাকে এই দলের সঙ্গে আসতে উদ্বুদ্ধ করেছে, নাকি বাবা আছে বলে? না, বাবা আছে বলে সেটা না। আমি আগে রাজনীতিতে আসার আগে আমি একজন ব্যাংকার ছিলাম এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার আপসীন সংগ্রাম এবং নেতৃত্ব এবং তার যে দেশপ্রেম সবকিছুই কিন্তু ম্যাডাম কেন্দ্রিক আমাকে উদ্বুদ্ধ করে রাজনীতির পরিমণ্ডলে আসার জন্য। এবং আমাকে সরাসরি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তিনি আমাকে দলে অন্তর্ভুক্ত করেছেন এবং সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে তিনি আমাকে সর্বপ্রথম তিনি আমাকে স্থান করে দেন, রাজনীতির পরিমণ্ডলে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাজ আ ওমেন? আপনি যে একেবারে সেন্ট্রাল কমিটিতে আছেন, ইয়াং ওমেন আমি বলবো, সেই জায়গা থেকে, এবং ঢাকা জেলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি সাধারণ সম্পাদকের পদে আছেন, কোনো কি ব্যারিয়ার্স কাজ করে? প্রথমত যেহেতু আমি রাজনীতি পরিবারের জন্ম এবং রাজনীতি পরিবারে আমার বিয়ে হয়েছে, এই দুইটা জায়গায় এক ধরনের অভিজ্ঞতার আমার ছোটবেলা থেকেই আমি শিখে এসেছি। এখানে যদি বলে রাখি একটু, আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। তো সেই জায়গা থেকে আমি ছোটবেলা থেকে শিখে মানে দেখে এসেছি নেতাকর্মীর সাথে কিভাবে তাদের সাথে মানে আত্মার সম্পর্কের নিবন্ধিত হওয়া যায় কিংবা কিভাবে দেশ এবং জনগণের সেবা করাতে। এটা আমি বাবার রাজনীতি এবং পরবর্তীতে আমার শ্বশুরের রাজনীতি থেকে শিখে এসেছি। অর্থাৎ রাজনীতি হাতে খড়ি যদি আপনি বলতে পারছেন, সেটা আমার ছোটবেলা থেকেই আমার ভিতরে চলে এসেছে। হ্যাঁ, তো তার পরবর্তীতে যখন ম্যাডাম আমাকে দায়িত্ব দেন, সেন্ট্রাল কমিটির একজন মেম্বার হিসেবে দায়িত্ব দেন কিংবা সদস্য করেন, তখন আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আজকে আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমার কর্ম দিয়ে এবং আমার ত্যাগ দিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলেও আমি আপনার এই সম্মান রক্ষা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX কর্মের মাধ্যমে। এবং পরবর্তীতে আমি আমার বাবা তিনি কি কিংবা আমার শ্বশুর তিনি কোন পজিশনে আছেন আমি এগুলো চিন্তা করিনি। একজন মাঠের কর্মী হিসেবে যেটা করার দরকার আমি দলের জন্য সেটাই করেছি এবং আমি মনে করি যে আমি আমার দলের এই যে জেনারেল সেক্রেটারি হয়েছি, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, এটা আমি আমার কর্মের মাধ্যমে আমার দলের চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি আমাকে এই পদে আসীন করেছেন। যদি এখানে জনাব তারেক রহমানের কথাটি আসলো, তিনি লন্ডন থেকে যেসব বিবৃতি দেন বেশিরভাগ জায়গায় তিনি দেশের অগ্রগতির কথা বলেন, জাতীয় ঐক্যের কথা বলেন। নির্বাচন সেক্ষেত্রে একটা প্রসঙ্গক্রমে তিনি মাঝে মাঝে নিয়ে আসেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ বা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, তারা তাদের কথায় প্রধান করে রাখেন একটি জাতীয় নির্বাচনকে এবং সকল সমস্যার সমাধান হিসেবে এটিকেই দেখেন। এখানে এক ধরনের মত পার্থক্য নির্দেশ করে কিনা, কি বলতেন? না, মত পার্থক্য নির্দেশ করবে না। আসলে আমাদের আলটিমেটলি মানে সারা বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছর যাবৎ তার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। সেই জায়গায় গণ অভ্যর্থনার মাধ্যমে আপনার স্বৈরাচারের পতন ঘটেছে। বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে দীর্ঘ 17 বছর যাবৎ জনগণ তার
ভোট দিয়ে তার সরকার প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, এবং সে চায় তার জনপ্রতিনিধি, তার সরকার, জনগণের সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল গোল। এটা অ্যাজ এ পলিটিশিয়ান হতে পারেন, বলতে পারেন, রাজনৈতিক কর্মী হিসেবে হোক, আর আপনি সাধারণ নাগরিক হিসেবে, এটা কিন্তু আমাদের সকলেরই মানে মেইন গোল। তো ওই লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের এখন সবাইকে যেন আমরা ধৈর্যশীলতার সাথে কাজ করি এবং জনগণের হৃদয় জয় করে জনগণের ভোটে যেন নির্বাচিত হই, সেইভাবে নিজেকে প্রস্তুত করি, সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বলছেন। এবং একই সাথে তিনি এটাও বলছেন যে একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের সকল সমস্যার সমাধান করা সম্ভব না। এটা শুধু আমার নেতারই বক্তব্য নয়, এটা আপামর জনগণের বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এবং আপনি দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল দলের সাথে মতামতের মাধ্যমে তিনি 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। সেই 31 দফা যেভাবে রাষ্ট্রকে সংস্কার করলে রাষ্ট্র জনগণের রাষ্ট্রে পরিণত হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, তিনি সেটা উপলব্ধি করেছেন এবং সকলের মতামতের ভিত্তিতে জনগণের কথাগুলো, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটেছে ওই 31 দফাতে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলছে, প্রত্যেকটি সংস্কার কিন্তু 31 দফার ভিতর আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমাদের নেতা, তিনি জনগণের নেতা, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, তার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে আমরা যারা আছি আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তি নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের কর্মপন্থাগুলো প্রস্তুত করব। আপনি আওয়ামী লীগের সময় একসময় গ্রেফতারও হয়েছেন, আপনি রাজপথে বেশ সরব ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। সেই সময়টা নিয়ে একটু বলবেন, কেন গ্রেফতার হতে হয়েছিল আপনাকে? আমি একবার না, আমি 3 বার গ্রেফতার হয়েছি। আমি সর্বপ্রথম গ্রেফতার হয়েছি 18 নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে, এবং সেখানে আমাদের বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের দোসররা, মানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ আমাদের পার্টি অফিস অবরুদ্ধ করে ফেলে। সেই জায়গায় প্রতিবাদের মিছিল যখন আমরা রাজপথে নামি এবং পার্টি অফিস আপনার যখন আমাদের নেতাকর্মী স্রোতে যখন আপনার পুলিশকে হটিয়ে আমরা যখন পার্টি অফিস আবার আমাদের দখলে নিয়ন্ত্রণে নেই, ওই দিন রাতে, পরের দিন রাতে 15ই নভেম্বর আমি গ্রেফতার হই, হ্যাঁ। তখন 3 মাস আমি জেলে ছিলাম। পরবর্তীতে আপনার 2021-এ আমি আবার গ্রেফতার হই, তখনও আমি 3 মাস জেলে ছিলাম এবং কন্ডেম সেল আমাকে রাখা হয়েছিল 3 মাস। এবং লাস্ট আমি গ্রেফতার হয়ে আপনার 18ই জুলাই এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই সংগ্রামের মাঝেই সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রত্যেকটি জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তৃণমূলের নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যে আপনাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আপনারা ছাত্র জনতা এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অভিভাবকের ভূমিকা পালন করবেন, কিন্তু কোনো দলীয় ব্যানার না। আপনারা ছাত্র জনতার কাতারে চলে যান এবং এই আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনে রূপ দিবেন। আচ্ছা, একটু যদি বলি কেন দলীয় ব্যানার না? কারণ দলীয় ব্যানারে যদি আমরা করতে যাই সেখানে অনেক ধরনের এই যে গণ অভ্যর্থনা কিংবা এই যে আন্দোলন, এই আন্দোলনকে একটা ট্যাগ দিয়ে দেবে। তো এই আন্দোলন হচ্ছে আপামর জনগণের, ছাত্র জনতার, সকল গণতান্ত্রিক মানুষের চূড়ান্ত যে লক্ষ্য শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা সবাই সহযোগিতা করেছি এবং আমরা মনে করেছি যে কোনো মানে দলীয় ব্যানার প্রয়োজন নাই। দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার পতন এখন অনিবার্য। মানে আপনারা সাপোর্টার হিসেবে কাজ করেছেন, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমরা বিভিন্ন দল গোষ্ঠীর মানুষকে কার অবদান বেশি আন্দোলনে সেটা নিয়ে কথা বলতে দেখেছে। বিএনপিও তার ব্যতিক্রম নয়। এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা বিএনপির, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় ভূমিকা তারেক রহমানের, এরকম কথাও আপনাদের। আমি আপনাকে বলি, 8 জুলাই আমার একটা মেজর অপারেশন হয় এভার কেয়ার হসপিটালে। আমি 11 জুলাই আমি বাসায় আসি
এবং আমার স্টিচ কাটে নেয়, সেই অবস্থায় বাসা থেকে আমাকে গ্রেফতার করে। কেন গ্রেফতার করেছে? একজন অসুস্থ মানুষ যে হাঁটতে পারছে না ঠিকভাবে, ওই যে আমি ফোনে সব অর্গানাইজ করেছি এবং প্রোগ্রামগুলো সেট আপ করেছি, ঠিক আছে, এইভাবে করে যখন আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, একটা অমানবিকভাবে আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, তখন আমি যে দেখি যে ধাপে ধাপে বিএনপি শীর্ষ থেকে শুরু করে একদম নিম্ন একদম ওয়ার্ডের কর্মী পর্যন্ত গ্রেফতার হয়েছে এবং যে ভয়ঙ্কর নির্যাতন করেছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমন হয়েছে যে আমাদেরকে খাবার পর্যন্ত ঠিক মতো দেয়নি। হ্যাঁ, তো এগুলো তো আমরা সাফার করেছি এবং আমরা কখনো বলি নাই যে এই আন্দোলনে কৃতিত্ব শুধুমাত্র বিএনপি। নো, কারণ এই আন্দোলনকে সফল করার জন্য ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এখানে সাপোর্ট দিয়েছে, অভিভাবকের ভূমিকায় পালন করেছে। আমরা কেন বলি না যে আমরা কৃতিত্ব নিতে চাই না? এই কারণে, কারণ গণমানুষের রাজনীতি যারা করে, যারা জাতীয়তাবাদের রাজনীতি করে, যারা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য জনগণের পক্ষে দাঁড়ায়, তারা কখনো কৃতিত্ব দাবি করার জন্য কিন্তু সংগ্রাম করে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। হ্যাঁ, তো আমি যে এইভাবে যে নির্যাতনের শিকার হয়েছে, আমি কখনো কোনো মিডিয়াতে বলি নাই যে এই আন্দোলনে যদি একজন নারী নেত্রী ভূমিকা থাকে সেখানে নিপুণ রায়চৌধুরীর নামটা আসতেই হবে। নো, আমি বলি নাই, কারণ সবাই সবার প্ল্যাটফর্ম থেকে কাজ করেছে। কেউ হয়তো বেশি নির্যাতনের শিকার হয়েছে, কেউ কম, কেউ সামনের কাতারে সাহস করে দাঁড়িয়েছে পুলিশের বন্দুকের নলের সামনে, আবার কেউ টিভি টক শোতে তার ভূমিকা পালন করেছে। তো কারোর অবদানকে আমি ছোট করেই দেখি না, আমার দল দেখে না। এই যে নির্যাতনের রাজনীতি, আপনারা বিরোধী দলে আছেন বলেই যেভাবে ইচ্ছা আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা অন্য কারোর সাথে করতে চান না। এই জায়গায় আপনারা কি কি পরিবর্তনের কথা ভাবছেন? আসলে দেখেন, আমাদের 31 দফায় যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, প্রত্যেকটি সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তো এত দিনের যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা মামলা এবং যে ধরনের নির্যাতনে, প্রত্যেকটি নির্যাতনের একটি সুষ্ঠু প্রতিশোধ হবে ওই সংস্কারের মাধ্যমে। হ্যাঁ, কারণ আপনি যদি বিচার বিভাগকে যদি স্বাধীন করে দিতে পারেন, এই গুম খুন হওয়া এই সকল পরিবার ন্যায় বিচার পাবে এবং তাদের সেই যেটা এতদিন ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে হয়নি। তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেভাবে কঠোর হস্তে সংগঠনের যে পর্যায়ের একজন কর্মীও যদি কোনো অসাংগঠনিক কিংবা কোনো অপকর্মের সাথে জড়িত হয়, তাকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দদেরকে বহিষ্কার করা হয়েছে, কারোর পদ স্থগিত করা হয়েছে। তো এই জায়গা থেকে যে মানে একটা পরিবর্তন আনার যে চিন্তা ভাবনা কিংবা দেশের জন্য কাজ করার যে ভাবনা, একটা জাতীয়তাবাদের নেতা হিসেবে যেটা নিজেকে প্রমাণ করার দরকার, তারেক রহমান দেশ এবং জাতি এবং বিশ্বের দরবারে নিজেকে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। বিএনপি এবং ছাত্র জনতা মুখোমুখি পর্যায়ে আছে বেশ কিছু ইস্যুতে, এই ব্যাপারে আসলে কি মন্তব্য আপনার? ছাত্র জনতা এখন তারুণ্যের একটা উত্তাল ঢেউ নিয়ে তারা এই আন্দোলনে অবতীর্ণ হয়েছিল। তারা প্রথমে কোঠা সংস্কার দাবি নিয়ে রাজপথে ছিল, পরবর্তীতে এক দফার দাবিতে আসেন। এই এক দফার দাবি বিএনপিরই কিন্তু প্রথম এক দফা দাবি নিয়ে দীর্ঘ 17 বছর ধরে আমরা আন্দোলন করছি। হ্যাঁ, কোন গণ অভ্যুত্থান কখন কিভাবে সংগঠিত হবে এটা কিন্তু আগে বলে কয়ে কখনো নির্দিষ্ট ডেট ডিক্লেয়ার করে কিন্তু এটা সম্ভব হয় না। এটা একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু এই গণ অভ্যুত্থানগুলো সংগঠিত হয় স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে সকল জনগণ, রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, কারণ সকলের দাবি ছিল দেশ রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ। হ্যাঁ, ছাত্রদের সাথে আমাদের এক ধরনের বিরোধ না, তারা তাদের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাবে, তারা তাদের বক্তব্যে বিএনপিকে নিয়ে সমালোচনা করতে পারে, অন্য রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করতে পারে, এটাই গণতন্ত্রের বিউটি। বিএনপি যেহেতু অনেক মানে অভিজ্ঞ সম্পন্ন পুরনো একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল,
এবং জনগণের প্রত্যক্ষ ভোটে 3 বার বিএনপি ক্ষমতায় এসেছে এবং বিএনপি সেই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে বিএনপি যখন ছাত্রদের একটা দাবি যখন বিএনপি মনে করছে যে এটা প্রাসঙ্গিক নয়, সেটা তার মতামত দিচ্ছে, তার মানে এটা না যে বিরোধ করা। আমাদের পথ ক্লিয়ার যে ছাত্র জনতা এখন নতুন রাজনীতির চিন্তা ভাবনা কিংবা রাজনীতির প্রেক্ষাপটে তারা আসতে চায়, আমরা স্বাগত জানাই, কিন্তু অবশ্যই তারাও যেন তাদের এই প্রথম ধাপের রাজনীতির যে চিন্তা ভাবনা সেটা যেন কখনোই দেশ এবং জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেন তাদের সূচনা পথ যেন না হয়। সেই জায়গা সূচনাটা কেমন দেখছেন? তারা তো অলরেডি সূচনা করেছে। হ্যাঁ, আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, ছাত্র জনতা একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা গড়বে, এটা খুব ভালো একটা উদ্যোগ, তারা গড়বে, কিন্তু সেটা কখনোই কাম্য হবে না জনগণের জন্য, দেশ এবং জাতির জন্য যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই রাজনৈতিক দল গঠিত হোক, এটা প্রশ্নবিদ্ধ হবে। তারা যখন একটা নাগরিক কমিটি করেছে, আমি দেখেছি যে 137 জন প্রশাসনের লোক ওই নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত আছে। তো যখন প্রশাসনের লোক আপনার কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে, তাহলে ওই প্রশাসনিক লোক দিয়ে আপনি কিভাবে নিউট্রাল আগামী দিনের রাজনীতি মানে জাতীয় নির্বাচন আপনি পরিচালনা করবেন? যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা না হয়ে তিনি যদি শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেব হয়ে যদি সমর্থন জানাতো ছাত্র জনতার এই রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো দ্বিমত থাকতো না। হ্যাঁ, কিন্তু উপদেষ্টার দায়িত্বশীল চেয়ারে বসে তিনি যখন একটা রাজনৈতিক দলের আগমনকে সমর্থন জানাচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করছে সক্রিয়ভাবে, তখন কিন্তু তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসেই। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের হাতে এখন গণতন্ত্রের যে মশাল, সেই মশাল কিন্তু স্থাপিত হবে জনগণের ভোটের মাধ্যমে। সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে, সেটা কিন্তু দেশ, জাতি এবং সকলের জন্য খুবই মানে দুঃখজনক হবে এবং এখানে এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা প্রমাণিত হবে। ১৫০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি, তাহলে তো ওই আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। এই জায়গাগুলো আমরা যারা দায়িত্বে আছি, রাজনৈতিক দল বলেন, পেশাজীবী, তারপরে বুদ্ধিজীবী এবং অন্তর্বর্তীকালীন সরকার, সবার ভিতরে এক ধরনের ঐক্যের সৃষ্টির খুবই প্রয়োজন এবং দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দীর্ঘদিন ধরে বিএনপি স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি, নেতাকর্মীরাও নানা নির্যাতনের শিকার হয়েছেন এবং তারপরে যখন এরকম 15 বছরের একটি শাসন আমল শেষ হলো এরকম একটি অভ্যুত্থানের মাধ্যমে, তখন স্বাভাবিকভাবেই আপনাদের নেতাকর্মীরা নানা জায়গায় আমাদের নানা এমন খবর শুনেছি আমরা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং আপনারাও আসলে বিভিন্ন জায়গায় বহিষ্কার করেছেন আপনি যেমনটি বলছিলেন, কিন্তু তারপরেও কি কন্ট্রোল করা গেছে? এখনো কিন্তু আমরা চাঁদাবাজি, দখলদারের খবর শুনি। এই ব্যাপারটিকে কি বলবেন আপনি? আপনারা যদি স্পেসিফিক ভাবে বলেন বিএনপি করছে, বিষয়টা তা না, কিন্তু না, অনেক দল থেকেই হচ্ছে, কিন্তু বিএনপি যেহেতু বড় দল, আপনিও বলছিলেন। এখন বিএনপি বিশাল একটা সমুদ্রের মতো একটা সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি চাইলে সব একদিনে নির্মূল করতে পারবেন না, কিন্তু প্রচেষ্টা এবং ব্যবস্থা গ্রহণ, দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ, এটা অদৃশ্য না, দৃশ্যমান। আপনাদের প্রায় 25,000 নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এটা কি ঠিক তথ্য? না, এক্সাক্ট কতজন নেতাকর্মী বহিষ্কার হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমাদের প্রত্যেকটি জায়গায় কঠোর হস্তে এটা মানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এই যে দৃশ্যমান যে সাংগঠনিক ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে দলের পক্ষ থেকে, এটাও তো জাতির জন্য, দেশের জন্য মঙ্গলকর বার্তা যে না, আগামী দিনে যদি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে, তাহলে জনগণের যে প্রত্যাশার জায়গাতে বিএনপি পূরণ করতে পারবে কিংবা পূরণ করার চেষ্টা তাদের আছে, এটা তো স্পষ্ট জাতির কাছে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কতটা শক্তিশালী মনে করেন?
প্রতিপক্ষ জামাতে ইসলাম আসবে না কোন দল আসবে সেটা তো বলা মুশকিল। না, তারা তো এখনো প্রতিপক্ষ তো রাজনীতির মাঠে। আমার কথা হচ্ছে যে প্রতিপক্ষ যেই আসুক না কেন, সেই প্রতিপক্ষকে মোকাবেলা করা না, প্রতিপক্ষকে সাথে নিয়ে রাষ্ট্র মানে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, এটা আমরা মনে করি। না, নিশ্চয়ই নির্বাচনে তো প্রতিযোগিতা, সেই জায়গায় আসলে কতটা শক্তিশালী মনে করেন আপনাদের সেই বিপক্ষ দল প্রতিযোগীকে? এখন বিপক্ষ দলের যে চিন্তা ভাবনা সেটা দেশকেন্দ্রিক, দেশের জনগণের জন্য কতটা পজিটিভ হবে সেটা জনগণও বিচার করবে, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি প্রতিপক্ষকে শক্তিশালী না দুর্বল সেটা পরে মানে ওই টাইমে আমরা নির্ণয় করতে পারবো, আগে ভাগে তো বলা সম্ভব নয়। আচ্ছা, একজন নারী নেতৃত্ব, তো সেই জায়গায় বাংলাদেশের জন্য আপনি অফকোর্স অ্যান ইন্সপিরেশন, আপনি রাজপথে যেভাবে লড়েছেন। আওয়ামী লীগের অনেকগুলো ন্যারেটিভের মধ্যে মুক্তিযুদ্ধ তো একটা নিজের মতো তারা ন্যারেটিভ করেছে, নারীর নেতৃত্ব বা নারীর ক্ষমতায়ন নিয়ে তাদের একটা ন্যারেটিভ ছিল যে তাদের দল সবচেয়ে বেশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে বা নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতাতে বিশ্বাস করে। সেই জায়গায় বিএনপির অবস্থান আসলে কি? জামাতকে বারবার এটা নিয়ে প্রশ্ন করা হয়, সো আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় আপনার দল কতটা নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নে বিশ্বাসী, বা আপনি কতটা সহযোগিতা পান একজন নারী হিসেবে কাজ করার ক্ষেত্রে? নারী নেতৃত্বে যারা আছে কিংবা যারা রাজনীতি করতে চায়, ইন ফিউচারে করবে, কিংবা তরুণ যারা নেতৃত্ব দিবেন, রাজনীতির পরিমণ্ডলের সদস্য হিসেবে আমি প্রথমে এটা আমার চিন্তা ভাবনা কিংবা আমার বক্তব্য যে নিজের ভিতরে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX নিজের কর্মকে ফোকাস করার জন্য, কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম সংগ্রামটা কিন্তু নিজের সাথে নিজেকে করতে হবে। যে আমি এই পথে হাঁটছি, এই পথ চলতে যে আমার অনেক বাধা আসতে পারে, অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, ওই প্রতিবন্ধকতা বাধা আমি পার করার সক্ষমতা রাখি কিনা সেটা আগে নিজের ভিতরে সেই শক্তি অর্জন করতে হবে। তারপরে আপনি কে সহযোগিতা করলো, কে সহযোগিতা করলো না, সেটা তারপরে আপনি নির্ণয় করে আপনি আপনার পথ চলবেন। তো বিএনপি রাজনীতি করতে যে আমি প্রথমে আমি নিজেকে তৈরি করেছি, এবং আমি মাথায় নিয়ে চলেছি যে আমার এই পথে হাজারো বাধা আসতে পারে, আমার ঘর থেকেও বাধা আসতে পারে, ওই বাধাগুলোকে আমাকে অতিক্রম করতে হবে এবং আমার যে মূল গন্তব্য লক্ষ্য, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো সেই জায়গা থেকে আমি যখন রাজপথে থাকি, রাজপথে নিপুণ রায়চৌধুরী টোটালি ডিফারেন্ট একজন, আপনার সেটে আপনার সাথে কথা বলছে এখন আরেক রকম, আমি যখন বাসায় যাই তখন ওই নিপুণ রায়চৌধুরী পুরোপুরি তার মেয়ের নিয়ন্ত্রণাধীন অবস্থায় থাকে, ঠিক আছে? তো হ্যাঁ, একই অবস্থা। তো আমি বাসার নিপুণ আর বাইরের নিপুণ, রাজপথের নিপুণ, টোটালি ডিফারেন্ট মুভমেন্ট হয়। কারণ আমি যখন আন্দোলনের মাঠে থাকি তখন আমার কোনো কিছু কাজ করে না, আমার লক্ষ্য থাকে যে আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে রাস্তায় নেমেছি সেটা মিছিল যদি করা হয় আমি মিছিল করেই আমি ঘরে ফিরবো, সে যত বাধায় আসুক না কেন। সারা রাত আমরা পার্টি অফিসে অবরুদ্ধ ছিলাম, কিন্তু সকালবেলা আবার স্টেজ করে আমি কিন্তু প্রোগ্রাম করে কিন্তু কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরেছি। তো এই যে আপনার ভিতরে তাড়না থাকতে হবে, আপনার ভিতরে নিজেকে প্রমাণ করার স্প্রেয়া থাকতে হবে। তো এটা যখন আপনি করবেন তখন দল আপনাকেই খুঁজে নেবে, সেটা আপনি নারী কেন 10টা পুরুষও যদি দাঁড়ায়। যেমন আমি অভিজ্ঞতা থেকে, যেহেতু বিএনপির কথা বলছেন, ঢাকা জেলা বিএনপির যখন কমিটি গঠন করার প্রক্রিয়া চলে, মানে যে কমিটিতে আমি সেক্রেটারি হয়েছি, সেইখানে অনেক পুরুষ নেতারা কিন্তু নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় ছিলেন। হ্যাঁ, তো আমি কিন্তু টোটালি আমার মাঠের কর্ম দিয়ে এবং মাঠের পরিশ্রম দিয়েই কিন্তু আমি নেতার কাছে নেতৃত্ব হওয়ার যে ক্রাইটেরিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আপনাদের অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন যে এই সংগ্রামের সময় তারা সবচেয়ে বেশি সাফার করেছেন, কিন্তু এখন অনেকেই বিএনপি হচ্ছেন, তারা এখন সেরকম ভাবে মূল্যায়িত হচ্ছেন না দলের দ্বারা। সে বিষয়ে কি বলবেন আপনি? না, দেখেন, আপনার একটা সংগ্রাম গিয়েছে, আমাদের অনেকটা পথ আমরা কিন্তু এই 4-5 মাসে
আমাদের নিজেদের সংগঠনের ভিতর দেখা গিয়েছে অনেক ঘুমিয়ে থাকা মানুষ দীর্ঘদিন ধরে রাজনীতিতে নেয় ইনঅ্যাক্টিভ, তারাও আবার সক্রিয় হয়েছে, সরব হয়েছে। হ্যাঁ, কিন্তু দল কিন্তু জানে কে বা কারা রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, এই গণতান্ত্রিক আন্দোলনে কার কতটা গুরুত্ব আছে, মানে ত্যাগ স্বীকার করেছে। দল কিন্তু সঠিক সময় সেই ত্যাগীদেরকে সামনে নিয়ে কিন্তু দল আগামী দিনে পরিচালিত হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি তো দেখছি যে আমাদের বিভিন্ন কমিটির প্রক্রিয়ার মধ্যে তো আমিও তো অন্তর্ভুক্ত আছি, সেই জায়গাতে আমাদের দলের সর্বোচ্চ হাইকমান্ড থেকে নির্দেশনা এমনই যে আমার ত্যাগী কর্মীদের মূল্যায়ন আগে, ত্যাগী কর্মীরা থাকবে সামনে, পিছনের কাতারে থাকবে এতদিন যারা ঘুমিয়েছিল, পিছিয়ে ছিল সেই সকল নেতৃবৃন্দ। শেষ প্রশ্ন, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন নির্বাচনে? হ্যাঁ, আমি তো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তো এই আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। তারপরেও দল যদি মনে করে যে না ঠিক আছে, তোমাকে সরাসরি ইলেকশন করা যাবে না, তুমি অন্যের ইলেকশনে সহযোগিতা করো কিংবা তুমি আরো অন্য অন্য দায়িত্ব পালন করো, দলের নেতার, আমার নেতার সর্বোচ্চ নির্দেশনে আমার কাছে শেষ মানে সিদ্ধান্ত, তার বাইরে কোনো সিদ্ধান্ত না। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের এতক্ষণ। শেষ করছে আজকের RICL TMX স্ট্রেট কাট। আবার দেখা হবে, আবার কথা হবে।